ওকে, দেখেন মিডের পরে বেসিক্যালি আজকে আমরা সেকেন্ড একটা চ্যাপ্টার শুরু করব, হ্যাঁ, যেটাকে আমরা বলছি হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। ওকে, এখন এই ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের দুইটা পার্ট ছিল, একটাকে আমরা বলতাম মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে স্প্রেডিং। কিন্তু এই সেমিস্টারের জন্য আমরা বেসিক্যালি একটা সেকশন পড়বো, দ্যাট ইজ স্প্রেডিং পার্টটুকু এই সেমিস্টারে পড়ানো হবে না। ওকে। শুনে না, ক্লাস করতে। ওকে, এখন কথা হচ্ছে যে এই ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা কি। ওকে, এটা আমরা একটু ক্লাসেও মনে হয় আলোচনা করেছিলাম, দ্যাট ইজ যে আমরা যে কমিউনিকেট করি সেই কমিউনিকেশন চ্যানেলে আমার একটা ফিক্সড ব্যান্ডউইথ দিয়ে দেওয়া থাকে। ওকে, বা অ্যাসাইন করে দেওয়া থাকে। ব্যান্ডউইথটা কি আমরা দেখেছিলাম চ্যাপ্টার 3-তে। ব্যান্ডউইথ হচ্ছে আপনি যদি অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কনসিডার করেন, সেটাকে আমরা বলছি হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে ওই সিগন্যালটা যেই স্পেকট্রাম বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে কাজ করে, সেটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, সেটাই হচ্ছে তার ব্যান্ডউইথ। ওকে, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সেটাকে আমরা বলছি যে 1 সেকেন্ডে ও কি পরিমাণ ডাটা সেন্ড করতে পারে। Okay, এখন এখানে আমরা যেই কথাটা বলছি, যে কেউ আমাকে একটা কমিউনিকেশন চ্যানেল দিয়ে বললো যে তোমার ব্যান্ডউইথ হচ্ছে এত, লেটস সে 10 কিলোহার্টজ বা 20 কিলোহার্টজ বা এরকম। Okay, তখন আমরা এই অ্যাসাইনড ব্যান্ডউইথটাকে কিভাবে ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। ওকে, আচ্ছা, এর জন্য আমরা প্রথমেই যেই কাজটা করি, বা প্রথম যেই টপিকটা, বা আমরা এবার যেই টপিকটা দেখবো সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তাহলে মাল্টিপ্লেক্সিং এর বেসিক আইডিয়াটা হচ্ছে যে আহ, আমরা কিভাবে একটা ফিক্সড ব্যান্ডউইথ মাল্টিপল ইউজার বা মাল্টিপল চ্যানেলের জন্য শেয়ার্ড ভাবে ইউজ করতে পারি। ওকে, এখন এই এখন এই কাজটা করার ক্ষেত্রে আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইউজ করতে পারি। যেমন আমরা চ্যাপ্টার 5-এর ক্ষেত্রে দেখেছিলাম অ্যানালগ সিগন্যালকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউটিলাইজ করা যায়। এটার ক্ষেত্রেও কাইন্ড অফ সেম। ওকে, তো এখানে আসলে কয়েকটা জিনিস বলে দেওয়া আছে। প্রথম টেকনিকটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, দ্বিতীয়টাকে আমরা বলছি ওয়েভলেন্থ ডিভিশন, আর বাকি দুটাকে আমরা বলছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, এর মধ্যে একটা হচ্ছে আমার সিনক্রোনাস আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমাদের বেসিক কাজ হবে আসলে এই 4 ধরনের মাল্টিপ্লেক্সিং টেকনিক গুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যাই হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে যে দেখেন, ফ্রিকোয়েন্সি ডিভিশন আর ওয়েভলেন্থ ডিভিশন মূলত আমরা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কনসিডার করি, আর টাইম ডিভিশনটা আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কনসিডার করি। Okay, আচ্ছা, এখন তাহলে দেখি ফ্রিকোয়েন্সি ডিভিশনটা কি রকম। এটা আসলে একদমই স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট ইজ আমার কাছে যদি একটা বড় ব্যান্ডউইথ থাকে, আমি সেটাকে ডিভাইড করে দিব। ওকে, লেটস সে আমরা বলছি যে এই পুরাটা আমার কাছে অ্যালোকেটেড ব্যান্ডউইথ। লেটস সে এটা হচ্ছে আমার কত, 60 হার্টস বা 60 কিলোহার্টস বা মেগাহার্টস, যেভাবেই বলা। ওকে, তো ফ্রিকোয়েন্সি ডিভিশনে আমরা এটাকে ডিভাইড করে দিব যে, আচ্ছা, এবং তাহলে আচ্ছা, তাহলে দেখেন 60 হার্টস হলে আমার তো ব্যান্ডউইথের ডেফিনেশনে কি ছিল, মিনিমাম আর ম্যাক্সিমামের ডিফারেন্স, তাই না? তাহলে এখানে আমার মিনিমাম ধরলাম হয়তো কত, ধরলাম হচ্ছে আমার 80 হার্টস থেকে শুরু হয়েছে। ওকে, আর শেষ হয়েছে হচ্ছে 60 অ্যাড করলে কত হবে, 140 হার্টজে গিয়ে শেষ হয়েছে। ওকে, এখন আমরা তাহলে এই টোটাল ডিফারেন্সই তো হচ্ছে 60 হার্টজ, তাহলে এটা হচ্ছে আমার অ্যালোকেটেড ব্যান্ডউইথ। আমরা এটাকে এখন ডিভাইড করে দিব। লেটস সে আমি এই ব্যান্ডউইথটা 3টা চ্যানেলের মধ্যে মধ্যে ডিভাইড করে দিতে চাই। তাহলে একটা ওয়ে হতে পারে কি, যে সমান 3 ভাগে ভাগ করে দিই, তাহলে সবাই পাবে 20 হার্টজ করে। ওকে, তাহলে কি হচ্ছে, আমার 80 থেকে 100 পর্যন্ত একজন বা চ্যানেল 3 পাচ্ছে হয়তো, আবার 100 থেকে 120 পর্যন্ত পাচ্ছে চ্যানেল 2, আর 120 থেকে 140 পাচ্ছে চ্যানেল 1। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মেইন আইডিয়া, যে আমরা পুরো ফ্রিকোয়েন্সিটাকে বিভিন্ন চ্যানেলে ওয়াইজ ডিভাইড করে দিব।
ওকে, তাহলে কি হবে, আমরা বলে দিব যে আচ্ছা চ্যানেল ওয়ান তুমি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কমিউনিকেট করো, চ্যানেল টু তুমি এটার মধ্যে কমিউনিকেট করো, চ্যানেল থ্রি তুমি এই রেঞ্জের মধ্যে কমিউনিকেট করো। ওকে, ফলে কি দেখেন আমার অ্যালোকেটেড যে ব্যান্ডউইথটা ছিল বা অ্যালোকেটেড যেই চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা দিয়ে আমি একই সঙ্গে তিনটা চ্যানেলের কমিউনিকেশন করাতে পারছি। ওকে, আচ্ছা, এখন এখানে যে জিনিসটা আমরা করি, এই জিনিসটা করি যে দেখেন এখন পর্যন্ত তো আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস দেখলাম, তাই না? কিন্তু এইখানেও আবার কিছু এক্সট্রা ক্যালকুলেশন হয়তো আমরা করি। কিরকম? একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে কি বললাম, দেখেন যখন চ্যানেলগুলোকে ডিভাইড করে দিয়েছি সবগুলোকে পাশাপাশি অবস্থায় রেখেছি, তাই না? ফলে হচ্ছে কি যে যে এই অংশটুকু আসলে দুইজন বর্ডার শেয়ার করছে। ওকে, যেমন নর্মাল একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কথা যদি চিন্তা করি, যে যখন বর্ডার এরিয়া থাকে তখন তো ওই অংশটা আসলে একটু কনফিউজিং হয় যে ওই অংশটা আসলে অ্যাকচুয়ালি চ্যানেল থ্রি এর জন্য নাকি চ্যানেল টু এর জন্য। ওকে, যেমন আমি এইখানে যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই অংশটার কথা যে বলছি, যে দেখেন এটা 120 কিলোহার্টজ, তাহলে এর একটু কম হলেই চ্যানেল থ্রিতে চলে আসবে, একটু বেশি হলেই, সরি এটা 100 কিলোহার্টজ, একটু কম হলেই চ্যানেল থ্রিতে চলে আসবে, একটু বেশি হলেই আবার চ্যানেল টুতে চলে যাবে, তাই না? মানে দুইজনের মধ্যে খুব ডিরেক্ট কোনো বাউন্ডারি লাইন নাই। ওকে, তো এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা কি করি যে পাশাপাশি দুইটা চ্যানেলের মধ্যে একটা ফেন্স বা গার্ড দিয়ে দেই, যে এই অংশটুকু আসলে কারুরই না, নো ম্যানস ল্যান্ডের মতো অবস্থাটা। ওকে, তাহলে কিরকম হবে যে আমরা বলবো চ্যানেল থ্রি আর টু এর মধ্যে কিছু পোর্শন থাকবে যেটা আসলে কারোরই হবে না, আবার চ্যানেল টু আর থ্রি এর মধ্যে কিছু পোর্শন থাকবে যেটা আসলে কারোরই হবে না। ওকে, তাহলে এই এক্সট্রা পোর্শনটাকে আমরা বলি হচ্ছে গার্ড ব্যান্ড। ওকে, এখন এই গার্ড ব্যান্ড হিসাবে আপনি কতটুকু রাখবেন সেটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। যেমন লেটসে আমরা বললাম যে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা গার্ড ব্যান্ড হিসাবে রাখবো হচ্ছে, কত রাখতে পারি, লেটসে হচ্ছে 1.5 হার্স করে হচ্ছে গার্ড ব্যান্ড রাখবো। ওকে, তাহলে দেখেন আমার কি হবে, 80 থেকে, আচ্ছা 1.5 রাখলে তো ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা এমন কিছু রাখি, আচ্ছা এটাকে একটু বাড়াই দিই তাহলে হয়তো ক্যালকুলেশনটা ইজি হবে। হ্যাঁ, যে আমরা বললাম যে আমাদের টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 70। ওকে, 70 হার্টজ। এখন আমরা বলবো কি যে আমরা গার্ড ব্যান্ড হিসাবে 5 হার্টজ কে এক্সট্রা করে রাখছি। ওকে, তাহলে কি হবে দেখেন, আমি যদি আবার ওই 80 থেকেই কাউন্ট করি তাহলে এটা কি 80 থেকে 150 পর্যন্ত আমার কাছে অ্যালোকেটেড ব্যান্ডউইথ। আমি তাহলে কি করব, 80 থেকে 100 এই পর্যন্ত রাখবো হচ্ছে চ্যানেল ওয়ান বা চ্যানেল থ্রি এর জন্য, লেটস সিএস থ্রি। এরপরে এখানে যেমন 100 থেকেই শুরু করেছিলাম, এখন আমি এই 5 হার্স হচ্ছে গার্ড ব্যান্ড হিসাবে রেখে দিব। ওকে, তাহলে নেক্সট 5 হার্স হচ্ছে গার্ড ব্যান্ড হিসাবে থাকবে, সেটা তাহলে কত, 100 থেকে 105। ওকে, যেটা হচ্ছে আমার গার্ড ওয়ান। এরপরে আবারও কন্টিনিউ করবে, তাহলে 105 থেকে এবার কত হবে, 125, এটা হবে আমার চ্যানেল টু। এরপরে আবারও আরেকটা গার্ড, দ্যাট ইজ 125 থেকে 130, যেটা হচ্ছে আমার গার্ড টু। ওকে, এরপরে ফাইনালি হচ্ছে আমার চ্যানেল ওয়ান, যেটা হচ্ছে 130 থেকে 150। ওকে, যেটা হচ্ছে আমার চ্যানেল ওয়ান। ওকে, তাহলে এই যে প্রত্যেকটা চ্যানেলের মাঝে মাঝে আমি আসলে 5 হার্টজ করে এক্সট্রা গার্ড ব্যান্ড রাখলাম। ওকে, এখন দেখেন এখানে আমার তিনটা চ্যানেল ছিল, ফলে চ্যানেলের মাঝে আমার আসলে দুইটা গার্ড ব্যান্ড লাগছে, থ্রি আর টু এর মাঝে একটা, টু আর ওয়ান এর মাঝে একটা। ওকে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি যে আমার কাছে যদি 10টা চ্যানেল থাকে তাহলে আমার 9টা গার্ড ব্যান্ড লাগে, বা আরো ফর্মালি বললে
এন সংখ্যক চ্যানেল থাকলে n-1 সংখ্যক গার্ড ব্যান্ড লাগবে। ওকে। আচ্ছা, এখন এই এতক্ষণ ধরে আমরা যা কিছু শিখলাম সেগুলোকেই হচ্ছে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন প্রথম প্রবলেমটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড, যে বলেছে যে এ ভয়েস চ্যানেল দ্যাট অকুপাইস এ ব্যান্ডউইথ অফ 4 কিলোহার্টজ। ওকে, তাহলে আমরা বলছি যে একটা ভয়েস চ্যানেল 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ অকুপাই করে। এখন আমরা বলছি কি যে আমাদের কম্বাইন করতে হবে তিনটা ভয়েস চ্যানেল ইনটু এ লিঙ্ক উইথ এ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ ফ্রম 20 to 32 কিলোহার্টজ। ওকে, তাহলে শো দ্য কনফিগারেশন ইউজিং দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। ওকে, এখানে কিন্তু কোনো গার্ড ব্যান্ডের কথা বলে না, একদম ইনিশিয়াল প্রবলেমটা বলেছে যে আমার প্রত্যেকটা চ্যানেলের জন্য 4 কিলোহার্টজ, তাহলে আমার তিনটা চ্যানেল, তাহলে টোটাল 12 কিলোহার্টজ, এবং এদের ফ্রিকোয়েন্সি স্টার্টিং পয়েন্ট হচ্ছে 20, এন্ডিং হচ্ছে 32। এখন এটার জন্য একটু শো করতে বলছে, এটা অ্যাকচুয়ালি খুব সহজ, তাই না? তাহলে কি হবে, 4 কিলোহার্টজ করে যেহেতু, তাহলে 20 থেকে 24 একটা সেকশন, 24 থেকে 28 একটা সেকশন, 28 থেকে 32 আরেকটা সেকশন। ওকে, যেটা হচ্ছে যেখানে সুন্দর মতো ছবি আঁকায় দেখিয়ে দিয়েছে। ওকে, এই টাইপের কোশ্চেন আসলে আমরা বেসিক্যালি আইদার এইভাবে লিখে দিতে পারি, অথবা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডোমেন বলে দিতে পারি, যেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেটা শুরু হয়েছে হয়তো ওই যে 28 এখানে, আর 32, সরি 28 তো না, 20 এখানে, আর 32 এখানে। ওকে, এরপরে বললাম যে 20 থেকে 24 হচ্ছে এই অংশটুকু, এরপরে 24 থেকে 28 হচ্ছে এই অংশটুকু, এরপরে 28 থেকে 32 হচ্ছে এই অংশটুকু। Okay? আচ্ছা, প্রথম প্রবলেমটা তাহলে তো একদমই স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের কোনো ক্যালকুলেশনই করতে হচ্ছে না। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে একটু আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, এখানে দেখেন কি বলছে যে আমার 5টা চ্যানেল। ওকে, প্রত্যেকটার জন্য আমাদের 100 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ লাগে। ওকে, এখন বলছে যে আমার টোটাল মিনিমাম ব্যান্ডউইথ ক্যালকুলেট করতে হবে যদি আমরা চ্যানেলগুলোর মাঝে 10 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড হিসাবে রাখতে চাই। ওকে, মানে এই প্রবলেমটা খুব সহজ। দেখেন 5টা চ্যানেল, প্রত্যেকের জন্য লাগে 100 কিলোহার্টজ, তাহলে তো প্রথমে বুঝতে পারছি 5 × 100, টোটাল 500 কিলোহার্টজ লাগবে। ওকে, কিন্তু শুধু যদি এই অংশটুকু করে আসি তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, কারণ বলেছে কি যে আমার প্রত্যেকটা চ্যানেলের মাঝে আবার 10 কিলোহার্টজ করে এক্সট্রা গার্ড ব্যান্ড রাখতে হবে। ওকে, তাহলে ওই এক্সট্রা ব্যান্ডটুকুর ক্যালকুলেশন আমাকে নিয়ে আসতে হবে। কারণ ক্যালকুলেশনে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দেখেন যেহেতু 5টা চ্যানেল, দ্যাট মিনস আমার এক্সট্রা 4টা গার্ড ব্যান্ড লাগবে, তাই না? চ্যানেল 1 এবং 2 এর মাঝে একটা, 2 এবং 3 এর মাঝে একটা, 3 এবং 4 এর মাঝে একটা, 4 এবং 5 এর মাঝে একটা। তাহলে এই টোটাল 4টা গার্ড ব্যান্ড, যার প্রত্যেকে হচ্ছে 10 কিলোহার্টজ করে, তাহলে এখানে আমার টোটাল লাগবে কত, 4 × 10, দ্যাট ইজ 40 কিলোহার্টজ। ওকে, তাহলে এই আগের 500 কিলোহার্টজ আর 40 কিলোহার্টজ অ্যাড করলে আমরা পাবো হচ্ছে টোটাল আমাদের ব্যান্ডউইথ, দ্যাট ইজ 540 কিলোহার্টজ। দেখেন এই প্রবলেমটাই আসলে এখানে ডিরেক্ট ক্যালকুলেট করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য, আর এটা হচ্ছে আমার গার্ড ব্যান্ডের জন্য। ওকে, এখন এটাও যদি আমাকে দেখাইতে বলে তাহলে ওইভাবে দেখানো লাগবে যে আমার এই পার্টটুকু হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই পার্টটুকু হচ্ছে এন্ড পয়েন্ট। এই যে প্রত্যেক 100 কিলোহার্টজ হচ্ছে আমার চ্যানেলগুলোর জন্য, আর মাঝের 10 কিলোহার্টজ গুলো হচ্ছে আমার গার্ড ব্যান্ড। এই যে বলে দিচ্ছে মাঝের 10 কিলোহার্টজ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? यस सर। আচ্ছা, এরপরে যে জিনিসটা করছে এটা হচ্ছে আমাদের মাল্টিপল স্টেপে এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা অ্যাড করছে। ওকে, দ্যাট ইজ, দেখেন আমার প্রথমে কি ছিল যে আমার এই কি বলে, কিভাবে করি,
প্রথমে এই অংশটুকু ভুলে যান। হ্যাঁ, প্রথমে জাস্ট প্রথমের অংশটুকু, দ্যাট ইজ আমাদের একটা টেলিফোন লাইন বলতে পারেন, যেখানে প্রত্যেকটা লাইনের জন্য আমার ব্যান্ডউইথ লাগে হচ্ছে 4 কিলোহার্টজ করে। ওকে, এখন বলছে যে এরকম 12টা বা 12টা চ্যানেলকে নিয়ে আমি ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সিং করছি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তাহলে টোটাল ব্যান্ডউইথ লাগবে কত। ওকে, এখানে এখনো বলে নাই যে গার্ড ব্যান্ড ইউজ করব, তাহলে আমরা তো ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারছি যে 12টা চ্যানেল, প্রত্যেকের জন্য 4 কিলোহার্টজ, তাহলে টোটাল হচ্ছে 4 × 48 কিলোহার্টজ। ওকে, আচ্ছা, এরপরে যেই জিনিসটা বলছে, তাহলে কি আমার একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে 48 কিলোহার্টজ লাগছে। ওকে, এখন এরা বলছে কি এই 12 চ্যানেলের এই প্রোডাক্টটাকে একটা করে গ্রুপ হিসাবে কনসিডার করছে। ওকে, এরপরে বলছে কি যে এইরকম 5টা গ্রুপকে আমি আবার কম্বাইন করতে চাই। ওকে, তাহলে প্রত্যেকটা চ্যানেলের জন্য আমার 48 কিলোহার্টজ করে রাখছে, তাহলে এরকম 5টা চ্যানেলকে আমি গ্রুপ করলে কত হবে, 48 × 5, দ্যাট ইজ কত হবে, 5 × 8 = 40, আর 5 × 20 120 কিলোহার্টজ। ওকে, তাহলে দেখেন চ্যানেল থেকে গ্রুপ বানাতে আমার লাগলো 48 কিলোহার্টজ, এরকম 5টা গ্রুপকে কম্বাইন করতে লাগলো 120 কিলোহার্টজ। ওকে, এরপরে আবার এই গ্রুপগুলোকে আমরা সুপার গ্রুপে কনভার্ট করছি, এখানে বলছে যে 10টা সুপার গ্রুপ থাকবে। ওকে, এরপরে সুপার গ্রুপ থেকে আবার আমরা কনসিডার করছি হচ্ছে, এখানে মনে হয় একটু ব্যান্ডউইথের ক্যালকুলেশনে কম বেশি হবে, কারণ এরা কোথাও কোথাও হয়তো গার্ড ব্যান্ড কনসিডার করছে। হ্যাঁ, ওটা আমরা একটু পরে দেখবো আবার। তাহলে আপাতত জাস্ট বেসিক আইডিয়াটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে 5টা গ্রুপ মিলায় সুপার গ্রুপ হলো, এই সুপার গ্রুপের আবার 10টা সুপার গ্রুপকে একসঙ্গে কম্বাইন করে আমরা একটা মাস্টার গ্রুপ ক্রিয়েট করছি। ওকে, এরপরে 6টা মাস্টার গ্রুপকে একসঙ্গে কম্বাইন করে আমরা একটা জাম্বো গ্রুপ ক্রিয়েট করছি। ওকে, তাহলে আপনাকে এরকম একটা ছবি বা এরকম একটা ডেফিনেশন দিয়ে বললো যে এই হলো অবস্থা, তাহলে আপনাকে যে জিনিসটা ক্যালকুলেট করে বের করতে হবে যে এখানে টোটাল কয়টা ভয়েস চ্যানেলকে আমি কম্বাইন করতে পারছি, এবং এখানে টোটাল কত ফ্রিকোয়েন্সি বা কত ব্যান্ডউইথ দরকার হবে। ওকে, তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে ক্যালকুলেট করে যাবেন যে 4 × 12 তাহলে 48, এরকম 48 আবার আছে হচ্ছে 5টা, তাহলে আহ, আবার 5 দিয়ে গুণ, তাহলে 120। ওকে, আবার যদি ভয়েস চ্যানেলের কথা হিসাব করেন, তাহলে এখানে 12টা চ্যানেল ছিল একটা গ্রুপে, এরকম গ্রুপ আছে 5টা, তাহলে 12 × 5 দ্যাট ইজ 60, এরকম আবার সুপার গ্রুপের, আচ্ছা 60 হচ্ছে তাহলে একটা সুপার গ্রুপ, এরকম সুপার গ্রুপ আছে 10টা, তাহলে আরো 10 দিয়ে গুণ করলে 600, 600 হচ্ছে বেসিক্যালি একটা মাস্টার গ্রুপ, এরকম মাস্টার গ্রুপ আছে আবার 6টা, তাহলে 6 দিয়ে গুণ করলে 3600, তাহলে একটা জাম্বো গ্রুপে আমার টোটাল ভয়েস চ্যানেল থাকবে হচ্ছে 3600। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। এরপরে এটার সঙ্গে যে একটু লেস অ্যাড করে দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে আমার প্রত্যেকটার অংশে আবার বলে দিতে পারে যে এইখানে আমি যখন ভয়েস চ্যানেলগুলোকে কম্বাইন করছি, তখন এটাতে হয়তো 1 কিলোহার্টজ করে আমি গার্ড ব্যান্ড ইউজ করছি। ওকে, এখানে আমি আবার যখন গ্রুপগুলোকে কম্বাইন করছি, তখন হয়তো 3 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড ইউজ করছি। ওকে, তাহলে আগে যেমন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে গুণ করে দিচ্ছিলাম, এখন কিন্তু আমাকে গার্ড ব্যান্ডটা কনসিডারেশনে নিয়ে তারপরে তার ব্যান্ডউইথ ক্যালকুলেট করতে হবে। ওকে, কিরকম, এই যে আমার 12টা চ্যানেল, তাহলে 12 × 4, প্রত্যেকের 4 কিলোহার্টজ। এরপরে আমরা বলছি গার্ড ব্যান্ড আবার 1 কিলোহার্টজ। ওকে, তাহলে আমরা দেখেছিলাম যে এন সংখ্যক চ্যানেল থাকলে n-1 সংখ্যক গার্ড ব্যান্ড লাগে, তাহলে 12টার জন্য আমার লাগবে হচ্ছে 11টা গার্ড ব্যান্ড, প্রত্যেকে আবার 1 কিলোহার্টজ, তাহলে 1 গুণ হয়ে যাবে, তাহলে টোটাল আসবে কত, 48 আর 11, 59। ওকে, তাহলে এখানে এই জিনিসটা হয়ে যাবে 59। এরপরে এটা যখন আবার ক্যালকুলেট করবেন, সেম 59 লাগতেছে প্রত্যেকটা গ্রুপের, এরকম গ্রুপ আছে 5টা, তাহলে 59 × 5, এরপরে আবার 5টা গ্রুপ যেহেতু, তাহলে আমার গার্ড ব্যান্ড লাগবে 5 - 1 বা 4টা, এবং প্রত্যেকের ব্যান্ডউইথ হচ্ছে 3 কিলোহার্টজ, তাহলে সেটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে।
ওকে, তাহলে এই টোটাল যে ক্যালকুলেশনটা হবে সেটা বেসিক্যালি একটা সুপার গ্রুপের ব্যান্ডউইথ হবে। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা দেখে দেখে আমাদের সলভ করতে হবে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর জন্য। Yes, sir. ওকে, আচ্ছা, তাহলে এই ফ্রিকোয়েন্সি ডিভিশন এই পর্যন্তই। আমাদের বেসিক কাজ হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি কত লাগবে সেই জিনিসটা বের করা, অথবা টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে সেখান থেকে আমার প্রত্যেকটা চ্যানেলে আমি কতটুকু অ্যালোকেট করতে পারবো সেই জিনিসটা বের করা। ওকে, অথবা হচ্ছে আমার গার্ড ব্যান্ড হিসাবে আমি ম্যাক্সিমাম কতটুকু অ্যাসাইন করে দিতে পারবো এই জিনিসটা বের করা। কিন্তু আপনি যদি বেসিক আইডিয়াটা ঠিক রাখেন, দ্যাট ইজ আমার প্রত্যেকটা চ্যানেলকে কতটুকু দিব, আর যদি এন সংখ্যক চ্যানেল থাকে n-1 সংখ্যক চ্যানেলকে আমার গার্ড ব্যান্ড দিতে হবে বা এন সংখ্যক গার্ড ব্যান্ড লাগবে, তাহলে আসলে বাকি ক্যালকুলেশন গুলো আপনি নর্মাল কমন সেন্স ইউজ করে সলভ করে ফেলতে পারবেন। Okay? এরপরে যে জিনিসটা, এটা আসলে খুব ডিটেলসে বলা নাই, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, এখান থেকে ম্যাথ বা কিছু নাই, জাস্ট বেসিক আইডিয়া। সেটা হচ্ছে দেখেন আমার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমি ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করে দিতাম, ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমি ওয়েভ লেন্থটাকে ডিভাইড করে দিব। ওকে, যে ওয়েভ লেন্থ হয়তো আমার যদি এরকম λ1 λ2 λ3 থাকে, তাহলে আমি বলবো যে, ও সরি, এটা হচ্ছে মনে করেন আমার টোটাল চ্যানেল, যেটা হচ্ছে আমার λ1 λ2 λ3। ওকে, সেটাকে আমি ডিভাইড করছি কিভাবে, যে λ1 যাবে চ্যানেল 1 এর জন্য, λ2 যাবে চ্যানেল 2 এর জন্য, λ3 যাবে চ্যানেল 3 এর জন্য। ওকে, এটা হচ্ছে ওই সেম আইডিয়া, যে আমরা যেমন ওখানে বলছিলাম যে ফ্রিকোয়েন্সির এই অংশ পোর্শনটুকু যাবে চ্যানেল 1 এর জন্য, এই পোর্শন যাবে চ্যানেল 2 এর জন্য, এই পোর্শন যাবে চ্যানেল 3 এর জন্য ব্যান্ডউইথের ক্ষেত্রে, সরি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে। আর ওয়েভ লেন্থের ক্ষেত্রে আমরা সেটাকে ওয়েভ লেন্থ দিয়ে ক্যালকুলেট করব। ওকে, আর ওয়েভ লেন্থটা বেসিক্যালি বেশি ইউজ হয় হচ্ছে আমাদের যখন অপটিক্যাল সিগন্যাল থাকে। হ্যাঁ, অপটিক্যাল সিগন্যালের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যালকুলেট না করে ওয়েভ লেন্থ দিয়ে ক্যালকুলেট করি। ওকে, আর এটা কিভাবে অ্যাচিভ করি সেটা হচ্ছে এই যে এরকম একটা প্রিজম ইউজ করে। হ্যাঁ, যে এই আমরা দেখেছি যে প্রিজমে ডিফারেন্ট ওয়েভ লেন্থের রে এসে আসলে একই লাইনে যাওয়া যাওয়া শুরু করে বা একই লাইনে পতিত হয়। এরপরে কি করব, এটাকে আবার যখন আমার ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাট ইজ আমি যখন আবার রিসিভার এন্ডে যাব, তখন আবার আরেকটা প্রিজম ইউজ করব, যে হচ্ছে তাদের ওয়েভ লেন্থের উপর কি বলে ডিপেন্ড করে এই ভ্যালুগুলোকে বা চ্যানেলগুলোকে বা ইনফরমেশন গুলোকে আলাদা করে দিবে। ওকে, আচ্ছা, তো এই যে ওয়েভলেন্থ আসলে এই পর্যন্তই, জাস্ট বেসিক নলেজটুকু রাখা। হ্যাঁ, এরপরে আমাদের যেই পার্টটা সেটাই হচ্ছে আজকের পড়াশোনার মেইন পার্ট। হ্যাঁ, যেটাকে আমরা বলছি হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি সহজ, কিন্তু তবুও আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই। ওকে, কারণ এইখানে আপনারা যখন ম্যাথ গুলো করবেন, আমি একটা অ্যাসাইনমেন্ট হয়তো আপনাদের দিয়ে দিব, তখন দেখবেন কি যে একই টাইপের জিনিস কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টার্মিনোলজিস ইউজ করছি বা ডিফারেন্ট ভাবে এক্সপ্লেইন করছি, তখন আসলে একটু কনফিউশন ক্রিয়েট হয়। কিন্তু আমি যেটা বলবো যে আমি যখন দেখাচ্ছি তখন যেই বেসিক কয়েকটা জিনিস দেখাবো এগুলোই আসলে ঘুরায় ফিরে আসে। ওকে, তো টার্মিনোলজি গুলো দেখে বা শুনে হচ্ছে কনফিউজড হওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি যে এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং জিনিসটা আসলে কি। ওকে, এই জিনিসটা হচ্ছে এইরকম যে আমরা যখন এই ডাটাটাকে পাঠাবো তখন টাইমটাকেই ডিভাইড করে ফেলবো। ওকে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করে ফেলছিলাম, তাই না? এর প্রত্যেকটা চ্যানেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি। আর টাইম ডিভিশনে আমরা বলছি যে আমরা টাইমের অংশ পোর্শনটুকুকে ডিভাইড করব। ওকে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে টাইম স্লট ভাগ করে দিচ্ছি। ওকে, যেমন মনে করেন এই পুরো অংশটাকে যদি আমি একটা টাইম স্লট ধরি, ওকে, লেটস সে এই অংশটুকু হচ্ছে আমার 12 সেকেন্ডের একটা টাইম স্লট। বাস্তবে হয়তো মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের হিসাব হয়, আমি জাস্ট বোঝার জন্য বলছি। ওকে, তাহলে আমরা বলছি কি যে এইরকম আমরা করব না, যেখানে যেহেতু চারটা চ্যানেল, আমরা একটা ওয়ে কি হইতে পারতো, যে প্রথম চ্যানেলটা
প্রথম চ্যানেলটা দিয়ে আগে ডাটা সেন্ড করতাম, দ্যাট ইজ আমার এই যে এই অংশটুকুতেই মনে করেন যে আমার 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত হচ্ছে চ্যানেল 1 কমিউনিকেট করবে। তারপরে হচ্ছে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড চ্যানেল 2, 6 সেকেন্ড থেকে 9 সেকেন্ড চ্যানেল 3, 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ড হচ্ছে চ্যানেল 4। ওকে, এইটা একটা ওয়ে হতে পারতো, কিন্তু এটা করলে তো আমরা ওই ফ্রিকোয়েন্সি ডিভিশনের মতোই হয়ে যেত, তাই না? তো এইটা না করার জন্য বা এটাতে করলে অসুবিধাটা কোথায়, যেমন দেখেন এই যে চ্যানেল 4 আসলে বেচারা সবগুলো চ্যানেলের ইনফরমেশন যাওয়ার পরে ও হচ্ছে 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের ডেটা সেন্ড করতে পারছে, ফলে একটা ডিসক্রিমিনেশনের সৃষ্টি হচ্ছে। তো এই ডিসক্রিমিনেশনটা কমানোর জন্য আমরা যেই কাজটা করি যে পুরা ডেটাটাকে না পাঠিয়ে কিছু কিছু অংশ, মানে কখনো একে সময় দিচ্ছি, কখনো একে, কখনো একে। ওকে, দ্যাট ইজ যে আমরা যখন রাস্তায় ট্রাফিক মেনটেনেন্স দেখি সেখানেও কিন্তু সেম কাজটাই হয়, তাই না? যে আমার হয়তো অনেকগুলো ইন্টারসেকশন। ওকে, ফলে হয়তো কি কিছু সময় মনে করেন 2 মিনিটের জন্য আমরা এই লেনটাকে খুলে দিই। ওকে, এরপরে যখন কিছু গাড়ি চলে যায় তখন হয়তো আমি বাকি 2 মিনিট এই লেনটাকে দিই, তারপরে হয়তো বাকি 2 মিনিট এই লেনটাকে দিই। ওকে, এইভাবে তাহলে কি সবগুলো ডাটা, মানে এই লেনের সবগুলো গাড়ি চলে যাওয়ার জন্য অপেক্ষা না করে কিছু সময় ওকে পাঠালাম, তারপরে আবার অন্য লেনকে সুযোগ দিলাম। ওকে, এখন টাইম ডিভিশনের ক্ষেত্রেও সেম, যে আমরা বলছি যে তোমার সব ডাটা পাঠানোর দরকার নাই, তুমি কিছু সময়ের জন্য ডাটা পাঠাও। দ্যাট ইজ আমার সবগুলো চ্যানেলের জন্য 3 সেকেন্ড করে সময় লাগতো, তাহলে আমি বলছি কি প্রথম 4 সেকেন্ডে আমি সবাইকে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে সময় দিব। এটা হচ্ছে চ্যানেল 1 এর স্লট, এটা চ্যানেল 2 এর স্লট, চ্যানেল 3 এর স্লট, চ্যানেল 4 এর স্লট। ওকে, তাহলে এরা কিছু পরিমাণ ডাটা পাঠালো এবং সেই কিছু পরিমাণ ডাটা এখানে রিসিভ হলো। ওকে, এরপরে আবারও সেম শুরু হবে, যে আবার আবার চ্যানেল 1 এর স্লট আসবে, চ্যানেল 2 এর স্লট আসবে, চ্যানেল 3 এর স্লট আসবে, চ্যানেল 4 এর স্লট আসবে। ওকে, এইভাবে প্রত্যেকেই স্লট ধরে 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 আসলে ডাটাগুলোকে সেন্ড করবে। ওকে, এবং এখানে যেহেতু আমি টাইম স্লটটাকে ডিভাইড করছি এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। বুঝতে পেরেছি? হ্যালো? Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর জন্য কিছু ক্যালকুলেশন দেখবো। হ্যাঁ, কোথা থেকে শুরু করি? আচ্ছা, হুম, এখান থেকেই মনে করেন শুরু করি। হ্যাঁ, আপাতত এটাকে ইয়ে করে ফেলি। ওকে, এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা ছোট এক্সাম্পল দিয়ে বুঝবো। একটা জিনিস যদি আসলে আপনারা বুঝে যান, বাকি ক্যালকুলেশন আসলে একদমই ইজি। ওকে, মনে করেন যে আমার এখানে যে সিনারিওটা, সেখানকার সিনারিওটা বেসিক্যালি 1 সেকেন্ডের জন্যই ক্যালকুলেট করছে। ওকে, তাহলে 1 সেকেন্ডে যেই বিট আমরা সেন্ড করতে পারি সেটাই তো আমাদের বিট রেট হয়, তাই না? ওকে, তাহলে এটা যেহেতু আমাদের, তাহলে কি হচ্ছে দেখেন এখানে আমার টোটাল 4টা ইনপুট চ্যানেল। ওকে, ইনপুট চ্যানেল। ওকে, তাহলে এরা সবাই এরকম করে করে 1 সেকেন্ডে প্রত্যেকে হচ্ছে 5টা করে বিট সেন্ড করছে। এরপরে সেটাকে আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে ডাটাটাকে এইভাবে সেন্ড করছি। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এক একটা চ্যানেল 1 সেকেন্ডে কয়টা করে বিট সেন্ড করছে সেই জিনিসটাকে ক্যালকুলেট করা। যদি কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি দিয়ে দেওয়া না থাকে তাহলে আমাদের সামহাও ক্যালকুলেট করা। ওকে, যেমন এই প্রবলেমের ক্ষেত্রে আমরা তো চোখে দেখে ক্যালকুলেট করতে পারছি, কারণ আমরা বলছি পুরাটাই হচ্ছে 1 সেকেন্ডের সিনারিও। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে একটা চ্যানেল 5টা করে বিট সেন্ড করছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে চ্যানেলগুলোর ইনপুট রেট বা ইনপুট বিট রেট
হচ্ছে 5 বিট পার সেকেন্ড, তাই না? এইটাতে তো সবাই একমত, তাই না? Yes, sir. ওকে, আচ্ছা, তাহলে এইটা আমাদের বের করতে দেয়, একটা হচ্ছে ইনপুট রেট কত। ওকে, এরপরে আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে, এই যে দেখেন আমি এখানে কি করছি বেসিক্যালি, প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে বিট নিয়ে বা একটা করে বিট পাঠানোর সুযোগ দিছি, যে আচ্ছা তুমি তাহলে এই চ্যানেল থেকে একটা বিট পাঠাও, এই যে এটা হচ্ছে এটা, তারপরে এই চ্যানেল থেকে একটা বিট পাঠাও এটা, তারপরে এই চ্যানেল থেকে একটা বিট পাঠাও এটা, তারপরে এই চ্যানেল থেকে একটা বিট পাঠাও এটা। বুঝতে পারছি? তাহলে ওই পোর্শনটুকু শেষ, এরপরে আবার এখান থেকে শুরু করছি। Okay? তাহলে এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে যে স্লট সাইজ। ওকে, দ্যাট ইজ আমি যখন অ্যাট এ টাইম পাঠাচ্ছি তখন একটা চ্যানেল থেকে ম্যাক্সিমাম কয়টা করে বিট পাঠাচ্ছি। ওকে, এটাকে তাহলে আমি বলছি হচ্ছে স্লট সাইজ। ওকে, তাহলে দেখেন আমরা যেহেতু একটা করে পাঠাচ্ছি, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমার স্লট সাইজ হচ্ছে 1। ওকে, এরপরে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ফ্রেম রেট বলে একটা জিনিস আছে, হ্যাঁ। ফ্রেম রেট জিনিসটা কি তাহলে? এই যে দেখেন আমাদের এখানে বিভিন্ন কালার করে দিছে না, এটা হচ্ছে আমার একবার পাঠাইছি, তারপরে এটা একটা। ওকে, তাহলে এই প্রত্যেকটা জিনিসই বেসিক্যালি একটা করে ফ্রেম। ওকে, যেই ফ্রেমে আসলে প্রত্যেকটা চ্যানেলের থেকে ওই যে স্লট সাইজ পরিমাণ ডাটা থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। ওকে, ফলে আমরা এখানে যেহেতু 1 সেকেন্ডের ক্যালকুলেশন করছি, এখান থেকেও বুঝতে পারছি যে ফ্রেম সাইজ হচ্ছে বা ফ্রেম রেট হচ্ছে 1 সেকেন্ডে 5টা ফ্রেম। ওকে, তাহলে 5 ফ্রেম পার সেকেন্ড। ওকে, এখন কোশ্চেন হচ্ছে সবসময় কি এটা ইনপুট রেট আর ফ্রেম রেট সমান হবে? ওকে, জিনিসটা আসলে সবসময় সমান হয় না। ওকে, ফ্রেম রেট ক্যালকুলেশনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার ইনপুট যেই রেট থাকবে, আমরা এরপরে অন্য এক্সাম্পল দিয়ে দেখব, ইনপুট যেই রেট থাকবে সেই রেটটাকে আমি যদি এই স্লট সাইজ দিয়ে ডিভাইড করে দেই, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে আমার ফ্রেম রেট। ওকে, আচ্ছা, এটা তো অলরেডি লিখেই ফেলছি, তাহলে সেটা হচ্ছে আমার ফ্রেম রেট। ওকে, তাহলে দেখেন এখন পর্যন্ত আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইনপুট রেট যেটা আমরা ছবি দেখে ক্যালকুলেট করছি, এরপরে হচ্ছে স্লট সাইজ যেটা আমাদের আইদার বলে দেওয়া থাকবে বা ছবি দেখে বুঝতে পারছি যে প্রতিটা ফ্রেমে আমরা বেসিক্যালি প্রত্যেক চ্যানেল থেকে একটা করে বিট আনছি, এই জন্য আমার স্লট সাইজ হচ্ছে 1। আর ফ্রেম রেট আমরা কিভাবে ক্যালকুলেট করছি, ইনপুট রেটকে স্লট সাইজ দিয়ে ডিভাইড করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ফ্রেম রেট। ওকে, ফাইনালি যেই জিনিসটা সেটাকে আমরা বলি হচ্ছে আউটপুট রেট। আচ্ছা, আউটপুট রেট জিনিসটা কি তাহলে? আউটপুট রেট বেসিক্যালি বোঝাচ্ছে তাহলে আমরা এই আউটপুট চ্যানেলে 1 সেকেন্ডে টোটাল কতগুলো ডাটা সেন্ড করতে পারছি, কারণ এটা তো আমার আউটপুট চ্যানেল, তাই না? এখন এটা একটা হতে পারে কি, আপনি এখন চোখে দেখে ক্যালকুলেট করতে পারেন, অথবা সহজ উপায় কি দেখেন, আমার ফ্রেম রেট হচ্ছে 5 ফ্রেম পার সেকেন্ড, দ্যাট ইজ আমি 1 সেকেন্ডে 5টা করে ফ্রেম পাঠাচ্ছি, এবং প্রতিটা ফ্রেমে আমি আবার 4টা করে বিট পাঠাচ্ছি, তাই না? তাহলে আমার আউটপুট রেট কি হবে? 5 × 4 বা 20 বিট পার সেকেন্ড। ওকে, তাহলে দেখেন ক্যালকুলেশনটা কিভাবে করলাম, 5 হচ্ছে আমার ফ্রেম রেট, আর 4 হচ্ছে আমার ফ্রেম সাইজ, মানে একটা ফ্রেমে কয়টা করে বিট আছে। ওকে, তাহলে এই ফ্রেম রেট আর ফ্রেম সাইজ এই দুইটাকে গুণ করলে আমরা পাই হচ্ছে আউটপুট রেট। ওকে, এই এখন এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ম্যাথ বেসিক্যালি আমাদের শেষ।
ওকে, তাহলে আমাদের কি কি জানা লাগবে বা কি কি আসবে? একটা হচ্ছে ইনপুট রেট কত হয় হতে পারে সেটা আসতে পারে, একটা হতে পারে ফ্রেম রেট কত হবে সেটা আসতে পারে, আর একটা হচ্ছে আউটপুট রেট কত হবে সেটা আসতে পারে। ওকে, এখন এগুলোর প্রত্যেকেরই আবার করসপন্ডিং আরেকটা ভ্যালু বের করতে দেয়, সেটা হচ্ছে তাদের ডিউরেশন কত। ওকে, একটাকে আমরা বলি হচ্ছে ইনপুট বিট ডিউরেশন, একটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম ডিউরেশন, আর একটাকে আমরা বলি হচ্ছে আউটপুট বিট ডিউরেশন বা শুধু আউটপুট ডিউরেশন। এখন এটার ক্যালকুলেশন আসলে কিছুই না, সবগুলোর জন্য হচ্ছে 1 / তাদের রেট। ওকে, যদি ইনপুট ডিউরেশন বলে তাহলে হবে 1 / ইনপুট রেট, যদি ফ্রেম ডিউরেশন বলে তাহলে 1 / ফ্রেম রেট। ওকে, যদি আউটপুট ডিউরেশন বলে তাহলে 1 / আউটপুট রেট। ওকে, তাহলে এই যে 6টা জিনিস আমরা দেখলাম, দ্যাট ইজ ইনপুট রেট, ফ্রেম রেট, আউটপুট রেট, আর ইনপুট ডিউরেশন, ফ্রেম ডিউরেশন, আউটপুট ডিউরেশন। আচ্ছা, নামগুলো লিখে দিই, ইনপুট ডিউরেশন, এটা হচ্ছে ফ্রেম ডিউরেশন, এটা হচ্ছে আউটপুট ডিউরেশন। এই 6টা জিনিসই হচ্ছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ক্যালকুলেশনের বিষয়। ওকে, এখন যদি আমি পুরো জিনিসটাকে আবারও রিক্যাপ করি, আমি জানি যে অনেকগুলো প্রবলেমে আপনাদের যখন আমি প্রবলেমগুলো দিয়ে দিব, হ্যাঁ, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই চ্যাপ্টারের উপর, তখন দেখবেন যে অনেক ছোট ছোট প্রবলেমের ক্ষেত্রে আসলে ডিরেক্ট ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, এই কাজটা আপনারা সবসময় একটু ভুল করেন। তখন চিন্তা করেন যে স্যার যে এত জটিল করে শিখালো, এই জিনিসটা তো করার দরকার নাই, কিন্তু আমি প্রথমেই জটিল করে বা এত ডিটেলসে শিখাই কারণ এই প্রসিডিউরটা ফলো করলে আপনি যেভাবে কোশ্চেন আসুক না কেন সেটাকে সলভ করতে পারবেন। ওকে, তাহলে দেখেন প্রসিডিউরটা কি, যে আমরা প্রথমেই দেখলাম ইনপুট রেট কত। ওকে, তাহলে আমরা প্রথমেই তাকাবো ইনপুট রেট কত। এরপরে আমার কাজ হবে প্রত্যেক চ্যানেল থেকে আমি কয়টা করে বিট নিয়ে একটা করে ফ্রেম বানাচ্ছি, যেটাকে আমি বলছি হচ্ছে স্লট সাইজ। ওকে, তারপরে কি করছি, ইনপুট রেটকে স্লট সাইজ দিয়ে ডিভাইড করে ফ্রেম রেট বের করছি। Okay? তারপর কি করছি, এই ফ্রেম রেট থেকে বা আমি ফ্রেমের ভিতরে ক্যালকুলেট করে ফ্রেমের সাইজটা বের করছি। ওকে, তারপরে এই ফ্রেম সাইজ থেকে ফাইনালি আমি ফ্রেম রেট আর ফ্রেম সাইজকে গুণ করে আউটপুট রেট বের করছি। ওকে, তাহলে এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর যত ম্যাথই আসুক না কেন, আপনি এই সিকোয়েন্সটা যদি মেনটেন করেন তাহলে আসলে প্রবলেমটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সবগুলো ম্যাথই আসলে এই সিকোয়েন্সে সলভ করা ইজ পসিবল হয়। ওকে, ফলে সহজ আসলেও এই সিকোয়েন্স দেখবো, কঠিন আসলেও আমরা এই সিকোয়েন্স মেনটেন করব। ওকে, ফলে কনফিউশনটা আসলে আর ক্রিয়েট হবে না। Okay, এখন অনেক প্রবলেমের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই ইনপুট রেট বের করার আগের একটা স্টেপ থাকে, দ্যাট ইজ আমাকে হয়তো ডিরেক্ট বলে দেয় না ইনপুট রেট কত। ওকে, তখন আমাকে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট ইনপুট রেট। আচ্ছা, এখন আসেন আমরা এক্সাক্ট প্রবলেম গুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, যেমন একটা এক্সাম্পল আমি এখানে দেখি। এখানে কি বলছে, 1 kbit/s কানেকশনস আর মাল্টিপ্লেক্স টুগেদার। ওকে, তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি আমার ইনপুট চ্যানেল হচ্ছে 4টা এবং 1 kbps, দ্যাট ইজ আমার ইনপুট রেট হচ্ছে 1 kbps। ওকে, মাল্টিপ্লেক্স টুগেদার এ ইউনিট ইজ 1 বিট। হ্যাঁ, এই যে বললাম না, টার্মিনোলজি গুলো আসলে এরকম এক এক জায়গায় এক এক রকম থাকে। ওকে, এইখানে এ ইউনিট ইজ 1 বিট দিয়ে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে ওই যে প্রতি চ্যানেল থেকে কয়টা করে বিট নিয়ে এসে আমি ফ্রেম তৈরি করছি বা স্লট সাইজ। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম স্লট সাইজ হচ্ছে 1। এরপরে তাহলে আমি ইনপুট রেটকে স্লট সাইজ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ফ্রেম রেট, তারপরে হচ্ছে ফ্রেম রেট আর ফ্রেম সাইজকে গুণ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট রেট। ওকে, এখন দেখি আমাদের কি কি জিনিস বের করতে বলছে। ওকে, একটা জিনিস বের করতে বলছে ডিউরেশন অফ 1 বিট বিফোর মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, বা উল্টা ভাবে বললে কি, মাল্টিপ্লেক্সিং এর আগে
ডিউরেশন। মাল্টিপ্লেক্সিং এর আগে কি হয়, ইনপুট চ্যানেলেরই তো থাকে, তাই না? তাহলে এটা বেসিক্যালি আমার ইনপুট ডিউরেশন। ওকে, এরপরে হচ্ছে ট্রান্সমিশন রেট, যেটাকে আমরা বলি হচ্ছে আউটপুট রেট। ওকে, তারপরে হচ্ছে ডিউরেশন অফ এ টাইম স্লট, বা এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রেম ডিউরেশন। সরি সরি সরি, এটা এটা হচ্ছে আমাদের আউটপুট ডিউরেশন। আর এটা হচ্ছে আমাদের ফাইনালি ফ্রেম ডিউরেশন। ওকে, এই জিনিস টার্মিনোলজি গুলো একটু জানে রাখতে পারেন, কিন্তু এই টার্মিনোলজি গুলো নিয়ে খুব বেশি ঘাবড়ানোর দরকার নাই। হ্যাঁ, আমরা যখন এগুলো পরীক্ষায় দেই তখন এই যে এরকম হাবিজাবি উল্টাপাল্টা জিনিস লিখে কনফিউজ করি না। হ্যাঁ, ওখানে এক্স্যাক্টলি বলে দেওয়া থাকে যে ইনপুট রেট বের করো, বা ফ্রেম ডিউরেশন বের করো, বা আউটপুট রেট বের করো। ওকে, এভাবে এক্সপ্লিসিটলি বলে দেওয়া থাকে যেন কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, আচ্ছা, আমার মনে হয় এই ম্যাথ গুলো পারবেন। জাস্ট ওই যে আমি যে প্রসিডিউরটা বললাম, অলরেডি তো রেকর্ডিং থাকবে, ওই প্রসিডিউরটা ফলো করে প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা দেখি। ওকে, এখানেও সেম বলছে, 4টা চ্যানেল। ওকে, কিন্তু এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, প্রত্যেকটা চ্যানেল কি করে 100 বাইটস পার সেকেন্ড করে সেন্ড করে। ওকে, ফলে এটা হচ্ছে আমার ইনপুট রেট, কিন্তু রেটটা কিভাবে দেওয়া আছে, বাইটসে দেওয়া আছে। ওকে, আর আমরা জানি কি 1 বাইট সমান 8 বিট। ওকে, ফলে কি করতে পারেন, আপনি এটাকে 8 দিয়ে গুণ করে আগে বিট পার সেকেন্ডে কনভার্ট করে নিতে পারেন। ওকে, তারপরে বলেছে উই মাল্টিপ্লেক্স 1 বাইট পার সেকেন্ড। ওকে, তাহলে কি আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে 1 বাইট নিয়ে নিয়ে একটা করে ফ্রেম ক্রিয়েট করছি। ওকে, ফলে 1 বাইট মানে কত, 8 বিট। বুঝতে পারছি, তার মানে এখানে আমরা যেমন প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে বিট নিয়ে ফ্রেম তৈরি করছিলাম, তাহলে এখানে বেসিক্যালি প্রত্যেকটা চ্যানেল থেকে 8টা করে বিট। তাহলে এখানে প্রথম চ্যানেলের 8টা বিট, এখানে প্রথম দ্বিতীয় চ্যানেলের 8টা বিট, 8টা বিট, 8টা বিট করে একটা ফ্রেম তৈরি হবে। ফলে চেঞ্জটা কোথায় হবে, স্লট সাইজে চেঞ্জ হয়ে যাবে, স্লট সাইজ হয়ে যাবে 8। আর চেঞ্জ কোথায় হবে, আমার ফ্রেম সাইজের ক্ষেত্রে, যেহেতু 4টা চ্যানেল, তাহলে 4, প্রত্যেকটা চ্যানেল থেকে 8, তাহলে 8, আমার ফ্রেম সাইজ হয়ে যাবে 32। ওকে, আর বাকি ক্যালকুলেশন ওই জাস্ট সূত্র বসায় দিবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এই যে 32 বিটস, বুঝতে পারছি যে ফ্রেম 4 বাইটস মানে 32 বিটস। আচ্ছা, এরপরে প্রবলেমটা হচ্ছে যে দেখেন 4 চ্যানেল, আবারও 100 কিলোবিট পার সেকেন্ড, কিন্তু কি করছি, প্রত্যেক চ্যানেল থেকে আমি 2টা করে বিট নিচ্ছি, দ্যাট ইজ আমার স্লট সাইজ হয়ে যাবে 2 বিটস। তাহলে আমার ফ্রেম সাইজও কত হয়ে যাবে, 2 × 4, দ্যাট ইজ 8 বিট। ওকে, তাহলে ওইভাবে ক্যালকুলেট করবো। আচ্ছা, এই যে যেমন দেখেন প্রত্যেক চ্যানেল থেকে 2টা, তাহলে 2 2 4, 2 6, আর 2 8। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, যেটা বলেছে যে এরকম যে যদি কোনো সময় কোনো চ্যানেলের জায়গা, ওই সময় কোনো ডাটা না থাকে, তাহলে আমাদের এইটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফলে ওই সময় আমরা হচ্ছে ওই স্লটটুকুকে ফাঁকা রেখেই আমাদের ডাটাগুলোকে সেন্ড করি। ওকে, ফলে ক্যালকুলেশনের সময় আমাদের এগুলো নিয়ে আসলে অত বেশি মাথা ঘামাইতে হয় না, আমরা ধরি যে আচ্ছা এখানেও আমরা ডাটাই সেন্ড করছি। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমাদের লাগবে সেটা কোথায় গেল রে, এটা কি বাদ দিয়ে দিছি? আচ্ছা, এই যে এখানে চলে আসছে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম সিনক্রোনাইজেশন। হ্যাঁ, ফ্রেম সিনক্রোনাইজেশন জিনিসটা কিরকম, যে আমার ফ্রেম গুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য, হ্যাঁ, আমি যদি উপরে ছবিটাকে একটু দেখাই, এটার ক্ষেত্রেই যদি ধরি, হ্যাঁ, তাহলে কিরকম, যে এটা হচ্ছে একটা ফ্রেম, তারপরের বিট গুলো হচ্ছে সেকেন্ড ফ্রেমের, তারপরের বিট গুলো হচ্ছে থার্ড ফ্রেমের। ওকে, তাহলে এই ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি করি, প্রত্যেকটা ফ্রেমের গায়ে লেটস একটা সিকোয়েন্স নাম্বার বা কিছু বসিয়ে দিই এক্সট্রা করে। ওকে, যেটা তাহলে কি হবে, আমার অরিজিনাল ডাটা না, জাস্ট আমাদের নিজেদের মনে রাখার জন্য বা নিজেদের কাউন্টিং এর সুবিধার জন্য কিছু এক্সট্রা বিট। ওকে,
এই বিটগুলোকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাইজেশন বিট। ওকে, তাহলে দেখেন, মনে করেন আমি প্রত্যেকটা চ্যানেলের জন্য প্রত্যেকটা ফ্রেমের জন্য সিনক্রোনাইজেশন বিট হিসাবে 3টা করে বিট রাখছি। ওকে, তাহলে এখানে 3টা এক্সট্রা বিট অ্যাড হবে, এখানেও 3টা এক্সট্রা বিট অ্যাড হবে, এখানেও 3টা এক্সট্রা বিট অ্যাড হবে। এটা হচ্ছে 110। ওকে, তাহলে আমাকে বলে দিল যে পুরো প্রবলেম আগের মতোই থাকলো, থেকে বললো যে আমি ফ্রেমের জন্য সিনক্রোনাইজেশন বিট হিসাবে 3টা এক্সট্রা বিট অ্যাড করছি। 3টা চ্যানেলের জন্য 3টা এরকম কিন্তু না, আমি প্রতিটা ফ্রেমের জন্য 3টা। ওকে, তাহলে এখানে যদি 100টা চ্যানেল থাকে তবুও 3টা করেই অ্যাড। মানে আমার জাস্ট এই প্রবলেমের ক্ষেত্রে কেউ হয়তো বললো 2টা, তাহলে প্রত্যেকটা ফ্রেমের জন্য দুইটা করে বিট অ্যাড করছি। ওকে, এখন আপনাকে তাহলে বলছো যে ওই ক্যালকুলেশন গুলো কি হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার ইনপুট রেট সেম থাকবে। ওকে, ফ্রেম রেটও সেম থাকবে। ওকে, স্লট সাইজ সেম থাকবে। ওকে, জাস্ট চেঞ্জ হবে কোথায়, আমার ফ্রেম সাইজ। ওকে, ফ্রেম সাইজটা কিরকম হবে দেখেন, আমার এই প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে 2টা করে বিট নিয়েছি, ফলে 2, এরকম 4টা চ্যানেল, তাহলে 4 × 2 = 8। এরপরে আমরা বলছি কি প্রত্যেক ফ্রেমে এক্সট্রা 3টা করে বিট লাগাইছি, তাহলে সরি +3 +3 বা টোটাল 11। ওকে, তাহলে এটা হবে আমার নতুন ফ্রেম সাইজ। কিভাবে ক্যালকুলেট করলাম, ওই আগের মতোই আমার স্লট সাইজ বা হ্যাঁ স্লট সাইজকে টোটাল নাম্বার অফ চ্যানেল দিয়ে গুণ করে যেটা পেলাম সেটার সঙ্গে আমার সিনক্রোনাইজেশন বিটটাকে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, এখন ফ্রেম সাইজ যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে কি আমার আউটপুট রেটটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ আউটপুট রেট মানে কি ফ্রেম রেট ইনটু ফ্রেম সাইজ। ওকে, তাহলে প্রসিডিউর সেম থাকবে, জাস্ট ওই এক্সট্রা বিটটুকু অ্যাড করে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এরপরে আমাদের আজকের লাস্ট টপিক, যেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের কি হয়, আমরা যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়ছি, এইখানে আমাদের একটা অ্যাজাম্পশন রাখতে হয়। সেটা হচ্ছে গিয়ে যে আমার প্রত্যেকটা চ্যানেলের ইনপুট রেট সেম থাকবে। ওকে, ভালো করে দেখেন, কোনো চ্যানেলের যদি ইনপুট রেট হয় 100, তারপরে আরেকটা চ্যানেলের 90, সরি 90, আরেকটা চ্যানেলের 110, আরেকটা চ্যানেলের হয়তো 95, এরকম যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট রেট হয়, তাহলে এই চ্যানেলগুলোকে একসঙ্গে কম্বাইন করে কিন্তু আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে পারবো না। ওকে, তাহলে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব? রিয়েল লাইফে তো এরকম হতেই পারে, এক একটা চ্যানেলের এক এক ধরনের ইনপুট রেট। ওকে, এখন এটাকে সলভ করার জন্য আমরা 3 ধরনের টেকনিক দেখি। ওকে, একটা টেকনিককে আমরা বলি হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। এটা কখন সম্ভব, যখন আসলে দুইটা চ্যানেলকে কম্বাইন করে আমরা বাকি চ্যানেলের সমান করতে পারি। যেমন এখানে এই এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। ওকে, কিরকম দেখেন, এখানে আমার টোটাল 5টা চ্যানেল। প্রথম দুইটা হচ্ছে 20 kbps 20 kbps, পরের 3টা হচ্ছে 40 kbps। ফলে কি এটাকে তো আমরা করতে পারছি না, কারণ আমাদের প্রথমেই বলেছিলাম সবগুলোর ইনপুট রেট সেম হতে হবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এই দুইটা যেহেতু 20 20, ফলে এই দুইটাকে কম্বাইন করে আগে 40 করে রেট করেছি। তাহলে এখন সব সমান না, তাহলে এখন হয়ে যাবে কি 40 40 40 40। ওকে, এবং এই প্রবলেমটাতে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যখন আমি এই দুইটাকে কম্বাইন করছি তখন কিন্তু এ স্বতন্ত্র একটা চ্যানেল। ওকে, ফলে এখন কিন্তু টোটাল নাম্বার অফ চ্যানেল হচ্ছে 1টা 2টা 3টা 4টা। ওকে, ফলে আমি যে ক্যালকুলেশন করব সবগুলো কিন্তু ওই 4টা চ্যানেলের কনসিডারেশন হবে। ওকে, আপনি যদি এই 5টা চ্যানেলের কনসিডারেশন নিয়ে করতে যান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? কারণ এই 5টা চ্যানেল মিলে তো আমি এটাকে একটা কোয়ান্টিটি বা এনটিটি হিসাবে কল্পনা করছি। ওকে, তাহলে এটা গেল একটা আমাদের টেকনিক, যেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। ওকে,
মাল্টি লেভেল কখন সম্ভব? যখন দুইটা বা তিনটা চ্যানেলকে কম্বাইন করে আরো বাকি চ্যানেলগুলোর সমান ইনপুট রেট ক্রিয়েট করা পসিবল। ওকে, এরপরে যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি স্লট। মাল্টি স্লটটা কিরকম? মাল্টি লেভেলের উল্টা, যে আমার একটা চ্যানেল অনেক বেশি আর বাকি চ্যানেলগুলোর ইনপুট রেট অনেক কম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই একটা চ্যানেলকে ডিভাইড করে দিতে পারি। ওকে, যেমন দেখেন এটা হচ্ছে আমার 50, বাকিগুলো 25 25 25, সেক্ষেত্রে কি করছে, এটাকে ভাগ করে হয়তো 25 25 করে ফেলছি। ওকে, এবং এছাড়া উল্টা হতে পারে কি, এর চেয়ে বললাম যে আমার না, এই চ্যানেলটা হচ্ছে আমার 100, তাহলে কি হতো, এটাকে আমি তখন চারটা ভাগে ভাগ করে ফেলতাম, 25 25 25 25। ওকে, তারপরে এইটা নিয়ে আমার আসলে ক্যালকুলেশন হতো আগের মতোই, তাই না? যে এখন তাহলে আমার নাম্বার অফ চ্যানেল কিরকম হবে? এই 1 2 3 4 এটা নিয়ে কাজ করলে কি হবে? না, কারণ এটা তো আমার আগের পজিশন, আমার ফাইনাল যে পজিশন সেটা হচ্ছে আমার ক্যালকুলেশনের কনসিডারেশন, তাই না? তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা যেহেতু চারটা ভাগ করছি, তাহলে এখানে 1 2 3 4, আর আগের তিনটা 5 6 7, এই 7টা চ্যানেল নিয়ে আমার আসলে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো। ওকে, আর ফাইনালি যে জিনিসটা এখানে তো দেখেন খুব সুন্দরভাবে মিলে গেল, তাই না? সবগুলো একটা আরেকটার মাল্টিপল, যে আমি 50কে অর্ধেক করলে 25 25 হয়, অথবা এখানে আমি 20 20 যোগ করলে 40 হয়ে যায়। এত ভালো অবস্থাও তো নাও থাকতে পারে, তাই না? এমন একটা ভ্যালু আসলো যেটাকে আসলে যোগ করলেও হচ্ছে না, আবার ভাগ করলেও হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি সেটাকে আমরা বলি হচ্ছে পালস স্ট্যাফিং। ওকে, সেটা বেসিক্যালি কি, যে আমি ওই চ্যানেলটাতে কিছু গার্বেজ পালস বা বিট অ্যাড করে দিয়ে সেটার ইনপুট রেট বাড়ায় ফেলি। ওকে, যেমন এই এক্সাম্পলটায় দেখেন যে আমার দুইটা চ্যানেল হচ্ছে 50 আর 50 kbps করে, আরেকটা চ্যানেল হচ্ছে 46 kbps। ওকে, ফলে একে তো কারোর সঙ্গে কম্বাইনও করতে পারতেছি না, আবার একে ডিভাইডও করতে পারতেছি না, কারণ মিলতেছে না তো বাকিগুলোর সঙ্গে। ওকে, তখন আমরা কি করি, যেহেতু এটা আমার রেঞ্জটা কাছাকাছি, ফলে আমি কি করছি, এক্সট্রা 4 কিলোবিট পার সেকেন্ড পালস স্টাফিং অ্যাড করে, দ্যাট ইজ আসলে কিছু গার্বেজ বিট বা র্যান্ডম বিট অ্যাড করে আমরা এর ইনপুট রেটটাকে 50 কিলোবিট পার সেকেন্ডে কনভার্ট করে ফেলছি। এখন তাহলে তিনটাই সেম হয়ে গেছে, এখন তখন আমরা সেটাকে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করছি। বুঝতে পেরেছি? তাহলে এগুলো হচ্ছে আমাদের টেকনিক। মাল্টি লেভেলে আমি ছোটগুলোকে কম্বাইন করে বড় করে ফেলি, মাল্টি স্লটে বড় থাকলে সেটাকে আমি ভাগ করে ছোট করে ফেলি, আর পালস স্টাফিং এ আমি কিছু গার্বেজ বিট অ্যাড করে সেটা সমান করে ফেলি। ওকে, এরপরে ফ্রেম সিনক্রোনাইজেশন তো আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এগুলো একটু দেখবেন, কোনোটা কনফিউশন থাকলে আমাকে বলবেন। আচ্ছা, এরপরে এখানেও একটা ডিজিটাল হায়ারার্কি দেখাইছে, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বেসিক জিনিসটা ওই যে আমাদের যে চ্যানেলগুলোকে বানায় একটা গ্রুপে হয়তো কনভার্ট করলাম, তারপরে এতগুলো গ্রুপকে কনভার্ট করে হয়তো একটা সুপার গ্রুপে কনভার্ট করলাম, সুপার গ্রুপ থেকে মাস্টার গ্রুপ, মাস্টার গ্রুপ থেকে হয়তো কম্বো গ্রুপ। ওকে, আচ্ছা, এই অংশটুকুও লাগবে না, এই অংশটুকুও লাগবে না, লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, আমাদের জাস্ট এই স্লাইডটুকু লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, দেখেন এতক্ষণ ধরে আমরা যেই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়েছি সেটাকে আমরা বলছি হচ্ছে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটাতে কি হয়, কোনো চ্যানেলে যদি ডাটা না থাকে তাহলেও ওই স্লটটা, আচ্ছা গুগল ক্লাসরুমে মেনশন করতে তো পারবো না, আমি জাস্ট দেখেন একটু ভিডিওটাই দেখে নিবেন, একটু তো কয়েক সেকেন্ডের ব্যাপার, আমি তো এখানে জাস্ট ক্রস দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, অথবা আপনারা দেখলেও বুঝবেন, মানে এগুলো জাস্ট হচ্ছে কিছু বই থেকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে জাস্ট ছবি, ফিগার। আচ্ছা, আমাদের লাস্ট টপিক, এটা একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে দেখেন আমরা এতক্ষণ তো পর্যন্ত পড়েছি স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে তাহলে কি হয়, যে যেই চ্যানেলটা যাবে না সেই চ্যানেলের বা যেই চ্যানেলে কোনো ডাটা নাই সেই চ্যানেলের জন্য আমরা স্লটটাকে ফাঁকা রেখেই নিয়ে যাই।
ডাটাগুলোকে। ওকে, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে A1 এর ডাটা আছে, ফলে এই যে A1 অ্যাড হয়েছে। B1 এর বা চ্যানেল বি এর ডাটা আছে, ফলে B1 অ্যাড হয়েছে। এই যে সি এর কোনো ডাটা নাই, ফলে আমরা এই অংশটুকুকে ফাঁকা রেখেই পাঠাচ্ছি। ডি এর ডাটা আছে, ডি কে রাখছি। ই এর ডাটা নাই, ই এর অংশটুকু ফাঁকা রাখছি। আর এইটা হচ্ছে আমাদের সেই সিনক্রোনাইজ বিট। ওকে, এটা একটা, এটা একটা। Okay, তাহলে স্ট্যাটিস্টিক্যালের ক্ষেত্রে আমার ডাটা না থাকলেও আমরা সেটাকে আছে ধরে নিয়ে ক্যালকুলেট করি, বা ফাঁকা রেখে দিয়ে ওটাকে আমরা সেন্ড করে দিই। ওকে, আর সরি, সিনক্রোনাইজের ক্ষেত্রে সেটা। ওকে, আর আরেক টাইপের আছে যেটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যালে আমরা যেই কাজটা করি, যে তোর কাছে যদি ডাটা না থাকে তাহলে ওই স্লটে আরেকজনকে আমরা জায়গা দিয়ে দিই। ওকে, যেমন দেখেন, এই যে প্রথমটাতে আমরা দেখলাম A1 এর ডাটা আছে, তাহলে আমরা বললাম এটা A1 এর ডাটা। এরপরে B1 এর ডাটা আছে, তাহলে আমরা বললাম এটা B1। এরপরে সি এর ডাটা নাই, ও বাদ। ডি এর ডাটা আছে, তাহলে আমি D1 অ্যাড করলাম। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক আইডিয়াটা এরকম। এখন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই কাজটা করতে গেলে আমার আবার কিছু এক্সট্রা কাজ করতে হয়। এইটার ক্ষেত্রে আমাকে বলে দিতে হতো না যে কোনটা কার ডাটা, কারণ আমি তো যার ডাটা নাই সেটাকে ফাঁকা রেখেই যাচ্ছি। ফলে আমি ওকে একবার বলে দিলেই হয় যে প্রথমটা A1 এর, তারপরে একটা B1 এর, প্রথমটা এ এর, তারপরে বি এর, তারপরে সি এর, তারপরে ডি এর, তারপরে ই এর। ওকে, ফলে এ যখন এই 3 নাম্বারটা ফাঁকা পাইছে, এ ধরে নিচ্ছে এটা সি এর ডাটা ছিল, কিছু নাই মানে ফাঁকা। 5 নাম্বারটা ফাঁকা পাইছে মানে এটা ই এর ডাটা ছিল, কিছু নাই মানে ফাঁকা। এখানে যেমন 1 নাম্বারটা ফাঁকা পাইছে, তার মানে এ এর ডাটা ছিল, কিছু নাই মানে ফাঁকা। ওকে, ফলে এখানে আমার এক্সপ্লিসিটলি বলে দিতে হচ্ছে না এটা কার ডাটা। ওকে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালের ক্ষেত্রে আমরা তো ডিফারেন্ট, যখন যাকে যাকে যেই স্লটে পাচ্ছি সেই স্লটেই অ্যাড করে দিচ্ছি। ওকে, ফলে এখানে আমার ওই ডাটাটার সঙ্গে পরিচয়টাও বলে দিতে হয়, এই জন্য আমার কিছু আবার এক্সট্রা বিট অ্যাড হয়ে যায়। যেমন এই যে এখানে দেখেন, আমরা বলছি এটা A1, ফলে এই যে এটা যে এ এর ডাটা, সেই জন্য আমরা এখানে আবার এ লিখে দিছি। এটা B1, এটা যে বি এর ডাটা, এই জন্য বি বলে দিছি। এরপরে সি হওয়ার কথা ছিল, যেহেতু নাই, এই যে D1, এটা যে ডি এর ডাটা, এটা আমরা এখানে বলে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে আমরা কোনটা ইউজ করি। ওকে, কোনটা ইউজ করি সেটা আসলে আমাদের সিনারিওর উপর ডিপেন্ড করে। ওকে, আমরা যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকি যেখানে প্রতিটা চ্যানেলই মোটামুটি বিজি থাকে এবং সবগুলো চ্যানেলেই ম্যাক্সিমাম সময় ডাটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের সিনক্রোনাইজ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বেটার। আবার আমরা যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকি যেখানে আসলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকগুলো চ্যানেল ফাঁকা অবস্থায় থাকে, কয়েকটা চ্যানেলে হয়তো ডাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ইউজ করতে পারি। কারণ ও ক্ষেত্রে যদি আমরা সিনক্রোনাস ইউজ করি তাহলে কি হবে, ম্যাক্সিমাম জায়গায় স্লটই আসলে ফাঁকা থেকে থেকে আমাকে ডাটাগুলোকে সেন্ড করতে হবে, তখন হয়তো আমার ইফিসিয়েন্সিটা অনেক বেশি কমে যাবে। ওকে, তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে হয়তো, যে একটা সিনারিও দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো যে কখন আমি, বা এখানে আমি কি টাইপের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করতে পারি। তখন আপনাকে বলতে হবে, প্লাস ওটার একটা রিজনিং দিতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের চ্যাপ্টার 6। এরপরে আরেকটা পার্ট তো ছিল স্প্রেডিং, যেটা যেহেতু এই সেমিস্টারে নাই, তাহলে ওটা নিয়ে আর কথা বলছি না। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ যেহেতু আপনাদের রেকর্ডিং থাকবে, তো কারো যদি কোনো অংশটুকু বুঝতে অসুবিধা হয় তো রেকর্ডিংটা দেখে নেবেন। আর আমি একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিব, সেটা একটু সলভ করার চেষ্টা করবেন। তাহলে এরপরে যদি কোনো আমাদের প্রবলেম অ্যারাইজ করে, তাহলে আমরা সেটা নিয়ে ক্লাসে ডিসকাস করব। ওকে, আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। হ্যাঁ।